ক্লাস 12 এর একটা দারুণ কবিতা। এই কবিতা থেকে আমরা কি শিখতে পারি বলতো? এই কবিতা থেকে আমরা শিখতে পারি যে আমাদের মানে জন্মটা যদিও গরিব ঘরের হয়, কিন্তু স্বপ্নটা যেন রাজার মতো হয়। একটা ধনীবৃত্ত পরিবারের মানুষ যেভাবে নিজেকে তুলে ধরতে পারে, সেই একইভাবে আমরাও যেন ওই জায়গায় থেকে নিজের স্বপ্নটাকে দৃঢ়ভাবে দেখতে পারি। এবং সেই শুধু স্বপ্ন দেখলে হবে না, তার সঙ্গে বাস্তবায়িত মিল রাখতে হবে। কিন্তু কবি এখানে যে বর্ণনাটুকু দিয়েছেন, সেখানে আমরা দেখতে পাবো দিক বিজয়ের রূপকথা। রূপকথা কথার অর্থ ওই আমরা রবিবার দিন কিংবা অন্যান্য ডেটে দেখবে ঠাকুমার ঝুলি যে রূপকথা গল্পগুলো হয়, ওই গল্পের গরু আকাশে ওড়ে কিংবা পাখি মানুষের মতো হাঁটে, এগুলো কখনো সম্ভব নয়। ঠিক একইভাবে এই অসম্ভবকে যে সম্ভব করতে পারে তাকেই বলা হচ্ছে কি দিক বিজয়ের যে রূপকথার যে মানে ব্যাপারটা, ওটাই যে রূপকথার একটা ধারণা এখানে কবি দিয়েছেন। যে রূপকথাটা হয়তোবা কোনো এক ছাত্র সমাজের কোনো এক মানুষ বা কোনো এক ছাত্র বা ছাত্রী উঠে এসে এই স্বপ্নটাকে হয়তো কেউ দেখবে কিংবা তার সম্পূর্ণতা দেওয়ার জন্য সে প্রচেষ্টা করবে। অর্থাৎ ওই বল না, রাজপুত্র বা রাজা হতে গেলে রাজার পুত্র হওয়া দরকার নেই, মনটাই যেন রাজার মতো হয়, মনটাই যেন রাজার মতো শক্তিশালী হয়, ভাবনাটা যেন রাজার মতো শক্তিশালী হয়, তবে গিয়েই তুমি সবকিছু কমপ্লিট করতে পারবে। আমাদের আজকের আলোচ্য দিগ্বিজয়ের রূপকথা নবনীতা সেনগুপ্ত মূল কবিতা, মূল শ্রেষ্ঠ কবিতা থেকে আমরা এটা পাবো 3 নম্বর কবিতা। শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থের 3 নম্বর কবিতা হচ্ছে কি দিগ্বিজয় রূপকথা। এখানে দেখো স্টার মার্কে আমরা লিখেছি এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। অর্থাৎ আমরা যে এই রুমে এতজন বসে রয়েছি, এখানে প্রত্যেকে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে দেখছি নাকি? অর্থাৎ প্রত্যেকের দৃষ্টিকোণ সমান নয়, যার দৃষ্টিকোণ যেমন সে ঠিক তেমন স্থানই পাবে। এখানে এই কবিতার দ্বারা আমাদের ছাত্র সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন কিছু ঘটাতে চাইছে। অর্থাৎ কি বলবে সেটা আমরা কবিতায় দেখব। এবং এই কবিতাটি পরে স্থান পায় রক্তে আমি রাজপুত নামক কাব্যগ্রন্থে। ঠিক আছে, রক্তে আমি রাজপুত, সেটা 1973 সালে। আমরা এই কবিতার নবনীতা সেনগুপ্তের সম্পর্কে এই নিচে পেয়ে যাব। বিস্তারিত আলোচনা না করে এখানে তোমরা একটু শুধুমাত্র তার জন্মসাল মৃত্যু সালটা দেখে রাখবে। অপ্রাসঙ্গিক তথ্য যেগুলো আমাদের পরীক্ষায় বর্তমানটুকু আসবে না, সেগুলোকে আমরা বাদ দিয়ে পরীক্ষার প্রিপারেশন হিসেবে আমরা যে এমসিকিউ গুলো পাবো সেগুলো কিন্তু দাগ দিয়ে রাখবে। এবং তোমরা দেখবে এটা বুঝিয়ে দেওয়ার পর প্রত্যেকটা এমসিকিউ তোমরা নিজেরা পারবে। প্রথম লাইন কি বলছে নবনীতা সেন? রক্তে আমি রাজপুত। এই আমিটা কোনো এক ছেলে হতে পারে, আবার কোনো এক মেয়েও হতে পারে। হ্যাঁ, ওই রক্তে আমি রাজপুত্র, রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী। অর্থাৎ আমি রক্তে বা আমার চিন্তায় আমি রাজপুত্র, আমার মা দুঃখিনী জননী হতে পারে। অর্থাৎ আমি গরিব ফ্যামিলিতে বিলং করতে পারি, কিন্তু বড় সব থেকে বড় জিনিসটা কি জানো তো? যে গরিব হয়ে জন্মটা বড় বড় কথা নয়, কিন্তু গরিব হয়ে মরে যাওয়াটা হচ্ছে বড় কথা নাকি? জন্মগ্রহণটা তোমাদের হাতে ছিল না, তোমরা যেখানে তোমাদেরকে পদার্পণ করা হচ্ছে সেখানেই জন্মগ্রহণ করেছো, কিন্তু বড় লোক হওয়া কিংবা তোমার ধনী লোক হওয়া কিন্তু সম্পূর্ণ তোমার নিজের হাতে। ওই যদি মৃত্যুর সময় যদি গরিব হয়ে মরো তাহলে তোমার কোনো ভ্যালু নেই, ইউ আর টোটালি ভ্যালুলেস। এখানে কবি কি বলছেন? রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী। অর্থাৎ আমি রক্তে, আমার ভাবনা চিন্তায় রাজপুত্র, রাজপুত্র যেভাবে ভাবনা চিন্তা করে ঠিক সেইভাবে কিন্তু আমার ভাবনা চিন্তা হলেনি বা দুঃখিনী জননী। আমি যদি আমার মা দুঃখিনী জননী হতে পারে, কিন্তু আমার চিন্তাটা কিন্তু অনেক বড়। দিগ্বিজয়ে যেতে হবে। অর্থাৎ দিগ্বিজয় কথার অর্থ কি? চারিদিক জয়লাভে তাকে বেরোতে হবে, যেন চারিদিক সে জয়লাভ করতে পারে। দুয়োরানী দিলেন সাজিয়ে। এই দুয়োরানীর নিচে দেখো তোমাদের আমি লিখে দিয়েছি ক্ষীরের পুতুল গল্প। ক্ষীরের পুতুল গল্পে রাজার দুই রানী ছিল, এক হচ্ছে সুয়োরানী আর এক হচ্ছে দুয়োরানী। দুয়োরানী হচ্ছে সবসময় দেখো প্রথম বউই হয় নাকি? তার হয় ছেলে মেয়ে হয় না কিংবা ছেলে হয় না, ওই রকম একটা ব্যাপার নিয়ে থাকে, তাকে দুঃখে ভোগ করতে হয়। সেইখানকার সেই দুয়োরানীর কথা বলা হয়েছে যে দুঃখিনী জননী, সে খুব দুঃখে সে জীবন যাপন করেছে, তার কথাই বলেছে। দুয়োরানী দিলেন সাজিয়ে। অর্থাৎ দুঃখিনী মা
আমাকে সাজিয়ে দিলেন। এই আমাকে কবি নিজেকে তুলনা করেছেন নাকি। কবচ কুণ্ডল নেই ধনু তুনির শিরস্ত্রাণী, না শিরস্ত্রাণ এখানে ঘাটা রয়েছে, যাই হোক। আচ্ছা, কবচ কুণ্ডল নেই ধনুক তুনির আর শিরস্ত্রাণ, এগুলো কি? কবচ কুণ্ডল কি? কুণ্ডল হচ্ছে কি কানের বালা, আর কবচ কি? কবচ হচ্ছে কি রক্ষা কবচ বা হাতের মোটা বালা। দেখবে যখন রাজাধিরাজ লড়াই করতে যায় তার সাজ পোশাকটা হয়তো 5 কেজি থাকে, একটু খেয়াল করে দেখবে। অর্থাৎ তাকে প্রত্যেকটা আঘাত থেকে রক্ষা করবার জন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে পরিপাক কবচ কুণ্ডল লাগানো থাকে। অর্থাৎ সে যেন কিছুটা, তখনকার দিনে তো এখনকার মতো তো আর বুলেট প্রুফ জ্যাকেট ছিল না, হেলমেট ছিল না, ব্যাপারটা ওই জায়গায়। ধনুক জিনিসটা বুঝি আমরা। আর তুনির কি? তুনির হচ্ছে কি তীর যে রাখা হয় তার যে খাপটাকে বলা হয় তুনির। আর শিরস্ত্রাণ কথার অর্থ হলো বর্তমান দিনের হেলমেট। বুঝতে পারছো? নেক্সট, কিছুই ছিল না। অর্থাৎ তার কাছে এগুলো কি ছিল না? এগুলো কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। তার কাছে মাত্র দুটো জিনিস ছিল, তাও কি সেটা আশীর্বাদ দ্বারা প্রাপ্ত। কি সেটা? সেটা হচ্ছে দুটো জিনিস। কি কি? এক হচ্ছে এই অশ্ব, এই জাদু অশ্ব একটা, সেটা কি মরুপথে সেই হয় উট। ওই জাদু অশ্ব মরুপথে কি হয়ে যায়? উট হয়ে যায়। মরুপথে উট হলো, ঘোড়া হলো না কেন? কারণ কি উট তাড়াতাড়ি যেতে পারে, তার যে বিবর্তন, জীবন বিজ্ঞানে তোমরা নিশ্চয়ই পড়েছো যে তার যে বিবর্তন মরুভূমির জন্যই তাকে তৈরি হয়েছে। সে অনেকক্ষণ তেষ্টাকে মানে তেষ্টাতে পেয়ে থাকতে পারে অনেকদিন, তার পিঠে জল জমা রাখতে পারে, চোখের পাতায় বড় বড় লোম থাকে, ধুলো জল হলেও সে এগোতে পারে। সেই জন্য ওই জাদু অশ্বটি স্থানে স্থানে পরিবর্তন লাভ করেছে। প্রথমে লাভ করেছে কি মরুপথে সেই হয় উট, কোনটা? সেই জাদু অশ্ব। আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গায় সাজে সিন্ধুজল। এই পুষ্পক হচ্ছে আমরা ওই টাকা পয়সা ধন দৌলতের দেবী কাকে বলে মানি? বলো। লক্ষ্মীকে। তার থেকেও বড় আছে কিন্তু কুবের মহারাজকে নাকি ধন দৌলতের সব থেকে বড় ভান্ডার বলা হয় নাকি। ওই যে বলে না যে কুবেরের ধন কখনোই খালি হয় না, নাকি ওই রকম একটা কথা নাকি। ওই কুবের হচ্ছে কি রাবণের মানে রাবণের বিমাতার পুত্র। সেই পুষ্পক রথটা কিন্তু ছিল তারই, কার? কুবের মহারাজের। রাবণ কিন্তু ছলে বলে কৌশলে সেটাকে ছাড়িয়ে নেয় এবং সেই পুষ্পক রথ চড়ে কিন্তু সীতাকে হরণ করেছিল। তাহলে কি পুষ্পক রথ কোথায় ব্যবহার হয়ে যাচ্ছে? দেখো আকাশে সে পুষ্পক রথ, অর্থাৎ আকাশে সে ডানা মেলে উঠতে পারবে। এবং আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে। সপ্তডিঙ্গা কোনটি? সপ্তডিঙ্গা মধুকর, চাঁদ সদাগরের যে সাতটি যে ডিঙি নিয়ে যে বেরিয়েছিল, মনসাকে যে পুজো করেনি তারপরে যে ডুবে গিয়েছিল, সেই সপ্তডিঙ্গার কথা বলা হয়েছে। তাহলে দেখো স্থানে স্থানে ওই জাদু অশ্বটি কিসে কিসে পরিণত হয়েছে? যদি বলা হয় মরুপথে কিসে পরিণত হয়েছিল? উটে পরিণত হয়েছিল। আকাশে পুষ্পক, আর সপ্ত সিন্ধু জলে কিসে পরিণত হয়েছিল? সপ্তডিঙ্গা। তেপান্তরে পক্ষীরাজ। তেপান্তর কথার অর্থ কি? দিগন্তহীন, দূর দূর যতটা চোখ যায় ততটা ফাঁকা, ওই রকম জায়গায় পক্ষীরাজের মতো সে পাখা মেলে উড়ে যেতে পারে। তার নাম রেখেছি বিশ্বাস। তাহলে প্রথম আশীর্বাদ, সেই আশীর্বাদের প্রথম আশীর্বাদের নাম কি? বিশ্বাস নাকি। 2, এই হৃদয়ে খাপে ভরা মন্তপুত অসি কথার অর্থ হলো তলোয়ার নাকি। ওই অসি কথার অর্থ কি? তলোয়ার। তাহলে দ্বিতীয় আশীর্বাদটা কি? একটা হৃদয়ের খাপে অর্থাৎ মনের মধ্যে কি রয়েছে? একটা তলোয়ার রয়েছে। সানিত ইস্পাত খণ্ডে। এই ইস্পাতটা কি? কার্বন এবং লোহার মিশ্রণকে বলা হয় ইস্পাত। আর ইস্পাতের জিনিস প্রচন্ড ধার হয়। ইস্পাত খণ্ড অবঙ্গুর নাম ভালোবাসা। তাহলে কি দুখানা জিনিস যে আশীর্বাদ স্বরূপ পেয়েছে, একটা কি? বিশ্বাস, আর একটা ভালোবাসা। দেখো আমরা প্রথমেই লিখেছি দৃষ্টিভঙ্গির পরিবর্তন, অর্থাৎ এই দুটো জিনিস বিশ্বাস এবং ভালোবাসা যদি কারোর উপর রাখা যায়, কোনো দিন কোনো জায়গায় কেউ সমস্যা করবে না। অপর পক্ষ যদি না বিশ্বাসটাকে ভাঙে, দুজনের প্রতি দুজনের যেন বিশ্বাস অটুট থাকে। নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খজ্জুরের দ্বীপে।
এই খরজুরের দ্বীপ কোথায় দেখতে পাওয়া যায়? মরুদ্যান, মরুভূমির মরুদ্যান। মরুদ্যান প্রত্যেকের ধারণা আছে তো মরুদ্যান জিনিসটা কি? হ্যাঁ, ওই যে মরুভূমির মাঝে হঠাৎ করে জল, তার গাছপালা যেখানে থাকে সেটাকে মরুদ্যান। অর্থাৎ সেখানে আমি অবশ্যই পৌঁছাবো, মরুভূমির তৃষ্ণাকে হরণ করে নিয়ে আমি সেখানে পৌঁছবো এবং আমি যেন সাকসেস লাভ করতে পারি, এই বার্তা দিয়ে যাচ্ছেন কবি এখানটায়। এইটুকু আমাদের ছোট্ট একটা কবিতা দিগ্বিজয় রূপকথা। এখান থেকে আমরা এই যে দুটি আশীর্বাদ, এই দুটি আশীর্বাদ নিজেদের মধ্যেও রাখো, যে আমার মনকে এতটা দৃঢ় করব, সামনে যাই আসুক না কেন যেন ভেঙে মুখে আমি এগিয়ে যেতে পারি। নিজের প্রতি বিশ্বাস, নিজের প্রতি আত্মবিশ্বাস, ভালোবাসা যদি নিজের প্রতি থাকে, তাহলে কিন্তু কোনো জায়গায় আটকাবে না। আমি এখানে তোমরা যারা যারা বসে রয়েছো, আমি যদি প্রত্যেককে জিজ্ঞেস করি যে তুমি কাকে ভালোবাসো, তুমি কাকে ভালোবাসো, তুমি মা বাবা ভাই বোন এদের মধ্যে কাকে কাকে ভালোবাসো, কিংবা তুমি, আমি যদি একটাই প্রশ্ন করি যে বাবু তুমি কাকে ভালোবাসো, তুমি কিন্তু প্রথম কেউ বলবে আমি মাকে ভালোবাসি, আমি বাবাকে ভালোবাসি, কিংবা আমার ছোট ভাইকে, কিংবা আমার ছোট বোনকে, আমার দাদাকে আমরা অনেক ভালোবাসি। বাকিদের নাম নেবো না আমি, সেটাকে কিন্তু বলবেও না, নাকি? একবার নিজেকে আগে ভালোবাসো, আগে নিজেকে ভালোবাসো, নিজেকে প্রতিষ্ঠিত করো, তারপর তোমার থেকে সব ভালোবাসা অন্যকে ছড়িয়ে পড়বে। এই হলো আমাদের দিগ্বিজয় রূপকথা নবনীতা সেনগুপ্তর, এই নবনীতা দেব সেন, সরি 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 আমার এখানটায় ভুল লেখা হয়ে গেছে, এখানটায় ভুল লেখা হয়ে গেছে। নবনীতা দেব সেন। বলো কবিতাটা বুঝতে পেরেছো? একটু লাইন টু লাইন একবার দেখে নাও, কোথায় অসুবিধা হলে আমাকে বলো।